গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ফুলের বালা, পরনে সাদা লাল পেরের শাড়ি। সত্যি অসাধারণ মানিয়েছে। কে মানাবে না তো কাকে মানাবে? মায়াবী শিল্পী রে, কিরণ অনায়াসে যে কোনো রূপ পরিগ্রহ করতে পারে। আমার কপাল কুণ্ডল কেন ভুলে থাকা, ভুলে থাকা কথা। গম্ভীর নারী বাড়ি দিদিরে, বৈগত ভূমে অস্পষ্ট সন্ধ্যা লোকে দাঁড়াইয়া অপূর্ব রমণী সুন্দরাম ঠাকুরে কে না? ও এই ক্লাবের মেম্বার, ফিমেল পার্ট করে। তুমি সেটা কি করতে হইতো? এখানে তো আর কোনো ফিমেল পার্ট নেই বাবা। কি নাম তোমার? নিয়তি রায়। নামের সঙ্গে আবার রানীও যোগ করেছে, তাকে ফিমেল আর্টিস্ট। আমার একবার টেস্ট করে দেখুন স্যার, একটা সিন। এই কি টেস্ট করবো রে? নো ভ্যাকেন্সি, এটা তো মাইন্ড। তুমি কপাল সুন্দর সেজে এলেন আর আমি কিরণকে বসিয়ে ওকে স্টেজে নাচিয়ে দেবো। এই কোথাকার পাগল রে হেনা, এ তো দেখছি আমার থেকে বেশি টেনেছে রে। এই শোন বেটা, শোন শোন, রানী এমনি এমনি হওয়া যায় না। এলাকায় প্রথম রানী কে জানি? বিনোদ রানী, বিনোদ চন্দ্র চক্রবর্তী। শুনেছি ওর অভিনয় আসরের পর আসর চোখের জলে ফেলে যেত। তারপরে ওই শতদল রানী, বাবরি রানী, ছবি রানী, ছোটবেলা থেকে তো কত রানী দেখলাম। এক একজন বিরাট প্রতিভাধর রে, কথা বলি আর লঙ্গ করে হাঁটি, তাতে নারী হওয়া যায় না। নারীর অন্তরটা বুঝতে হয়, উপলব্ধি করতে হয়, বুঝলি? স্নেহ, মায়া, মমতা এসব যেমন এরা ফুটিয়ে তুলতে পারতেন, অনায়াসে বের করে আনতে পারতেন। ঘৃণা, ও বিদ্রোহ, রানীদের নারীদের যুগ শুরু হয়েছে। নারী এখন নারী হিসেবেই আপন অধিকার অর্জন করবার শক্তি। গম্ভীর নারী বাড়ি দিদিরে, বৈগত ভূমে অস্পষ্ট সন্ধ্যালোকে দাঁড়াইয়া এসবার অগ্নি সংবদ্ধ সংসর্গিত রাষ্ট্রিত আগুন ফুলন পদক্ষেপে হল যেন চিত্রপটের ওপর চিত্র দেখা যাইতে। অলকাবলীর প্রাচুর্যে মুখমণ্ডল সম্পূর্ণরূপে প্রকাশ হইতেছিল না। বিবেক বিচ্ছেদ নিশ্চিত চন্দ্র ন্যায় কোন সন্তানের অন্তঃস্থল হতে
বিশ্ব চরাচরে ছড়িয়ে পড়ে এই ডাক। কে রে তুই? মাগো, আমি কি সত্য চিনেছি তোমায়? শৈশব হতে আমার রক্তের ভিতর সুপ্ত ছিল কোন সে স্নেহের পরশ, সহসা জাগিয়া উঠিল কেন আজ? মাতৃস্নেহ কারে কয় এই দুর্ভাগা সন্তান জানে না কখনো, তবে কেন আজ? হয়তো তুই মোর পুত্র, গঙ্গা তীরে আজ দিতে এলি পরিচয়। চারিদিক ব্যাপ্ত মহারণ, জ্ঞাতির বুকে অস্ত্রহানে জ্ঞাতি, পিতা পিতৃব্যে পিতামহে নাই কোনো ভেদ, ভ্রাতৃ হত্যা করে আপন ভ্রাতা। যুদ্ধের এই প্রবল সমারোহে তুই কেন যুদ্ধাস্ত্রে সজ্জিত রে? কে তুই? মোর নাম কর্ণ মাতো। কর্ণ? রাধার পালিত পুত্র, সুতপুত্র নামে পরিচিত। স্বয়ং কৃষ্ণ হতে অবগত এ দুর্ভাগার জন্ম পরিচয়। কুমারী মাতা মোর জন্ম দিল সূর্যের ঔরসে, ভাসালো অন্ধকারে নদী চলে অনির্দিষ্ট ভবিষ্যৎ পানে। আকস্মিক আশ্রয় মেলে এক দরিদ্র সুত পরিবারে। তারপর সে একদিন হইয়া উপেক্ষা তাচ্ছিল্যে আজ কর্ণ নামে পরিচিত মহাযোদ্ধা আমি। অঙ্গরাজ্যে অভিষিক্ত করেছেন বন্ধু দুর্যোধন। জেনেছি সব্যসাচী অর্জুন আমার আপন অনুজ, তাকে হত্যা করাই আমার পবিত্র কর্তব্য, আমার ধর্ম। মোর এই ধর্ম সংকটে মাতো এই গঙ্গা তীরে প্রণিপাত তোমার চরণে। কিংকর্তব্য বিমূঢ় সন্তান তব মাগে উপদেশ। কর্ণ, জ্যেষ্ঠ তুই, প্রাণাদিক পুত্র মোর, সর্বাগ্রে তোরই নাম। ক্ষমা করে দে তোর অসহায় কুমারী মাতার। ফিরে আয় পাণ্ডব শিবিরে, যুদ্ধ অবসানে রাজা হবি তুই, আমার জ্যেষ্ঠ সন্তান। চাই না রাজার মুকুট মাগো, বঞ্চনা বিড়ম্বনা পরিহাস চিরসঙ্গী যার, রাজ্য লোভ দেখায় না তারে। একমাত্র তুমিই মোর চিরসত্য, তোমার রক্ত বহে আপন ধরণীতে। ভ্রাতৃ হত্যায় সেই রক্তে সিক্ত হবে ধরণী। কোন জয় আর চাই না মাগো, শুধু তোমার ওই অঞ্চলের মাঝে মুখ ঢুকায় একবারের জন্য দুবিন্দু অশ্রুপাত আমার অন্তিম আকাঙ্ক্ষা। আশ্রয় পাবো না, এখনো কি ফিরাই নেবে মুখ? আয় আয় বুকে আয় পুত্র মোর, আয়। মাগো, পর্দা পড়ে গেছে মৃগাঙ্ক, মুখ সরাও বুকের থেকে। মায়ের বুকে মুখ রেখেছ, ঘন ঘন এত নিঃশ্বাস পড়ছে কেন? মৃগাঙ্ক, ইয়া জায়া জননী, অতি চমৎকার দৃশ্য। একটা নতুন নাটক ভেবে ফেলেছি কিরণ। অ্যাক্টর ভুবন আবার নাট্যকার। নাটকের নাম পিঙ্গলার প্রেম। কলকাতায় ফিরে সেই নাটকের কাজ আরম্ভ করে দেব। নায়কের নাম মৃগাঙ্ক রায়, নান বাট মৃগাঙ্ক রায়। চলো কলকাতায় চলো। স্ট্রাইক দ্য টেন্ট, স্ট্রাইক দ্য টেন্ট।
আমি মৃগাঙ্কদা। বলো, কি বলবে? সাহায্য করব? বলো, কি বলবে? আজ কিন্তু কিরণ শশী তোমাকে ছাপিয়ে গেল। আচ্ছা, স্বাভাবিক। তুমিও ভালোই করেছো। তাই? আসলে নাটকটাই এত ভালো না। হ্যাঁ, আজ কিন্তু তোমাকে বাড়ি পৌঁছে দিতে পারবো না জরি। জানতাম, তুমি তো এখন খুব ব্যস্ত। হ্যাঁ, সত্যি খুব ব্যস্ত। ওনারা কাল চলে যাচ্ছেন, তাই ভোলাদার বাগান বাড়িতে ওনাদের জন্য একটা বিদায় সম্বর্ধনার ব্যবস্থা করেছি। আমাকে নিয়ে যাবে ওখানে? তুমি ওখানে গিয়ে কি করবে? তাছাড়া সবাই একটু ফুর্তি টুর্তি করবে। সেদিন কিরণ দিদি আমাকে একবার সোনার কাঁটা দিতে চেয়েছিল, ওটা নিতে পারেন, ওটা নিয়েই চলে আসবো। ওটা নিয়ে আর কি হবে? নিজের দু চোখ গেলে দেবো, যাতে তোমাকে আর দেখতে না হয়। জরি, নবীন কাকা বললেন তুমি নাকি ওদের সঙ্গে কলকাতা চলে যাবে। তুমি তো ওখানে গিয়ে অনেক বড় অভিনেতা হবে, এখানে আমার কি হবে মৃগাঙ্কদা? তোমার আমার ব্যাপারটা তো সবাই জানে। জরি, তোমার বাবা তো আমাদের বিয়ে দিতে রাজি হবেন না। নবীনদাকে তিনি স্পষ্ট বলেছেন সে কথা। আমরা পালাতে পারি? তা হয় না জরি। কিরণ শশীর জন্য তুমি এতটাই উন্মাদ? জরি, এবার কিন্তু তুমি বোকার মতো কথা বলছো। কথাটা যে কতটা সত্যি তা কিন্তু তোমার চেয়ে ভালো কেউ জানে না মৃগাঙ্কদা। জরি, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু দেখো, থিয়েটারের জগৎ আমাকে দুহাত বাড়িয়ে ডাকছে। আমি তো সেটা উপেক্ষা করতে পারি না। তাছাড়া সমাজ তোমার আমার সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়াবে, কেউ মেনে নেবে না। আর তুমি তার কারণ জানো। আমার জন্ম নিয়ে, আমার মাকে নিয়ে পারলেই কেচ্ছা করে বেড়ায় লোকে। আর সেই তুলনায় যাত্রা থিয়েটারের জগৎ অনেক বেশি মুক্ত, উদার। তাই আমার মতো জন্ম হতভাগ্যের পক্ষে সেটাই হতে পারে একমাত্র আশ্রয়। আমি কিন্তু আমায় ভুল বুঝো না জরি। এবার পুজোয় সত্য চৌধুরীর যে গানটা বেরোলো, তার প্রথম দুটো লাইন কি জানো? পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। সবার মনে দীপালি জ্বালাতে যেদিন আপনি জলে, কেন আজ তারে ঢেকে রাখো বলো, তোমারও আঁচল তলে। বড়বাবু, কি হয়েছে?
শরীর খারাপ লাগছে? এবারে কলকাতা ফিরে আসার সব দেখছি আপনি খুব মন মরা হয়ে আছে। বলুন কি হয়েছে? মাথা দিকে দেবো? কাঁদছেন আপনি? বাহিরে আমার কিন্তু মোটেই ভালো লাগছে না দিদি। খুলে বল। খুলে আর কি বলবো গো, বড় বাবু ওই গায়ের ছেলেটাকে বুকে করে অ্যাক্টিং শেখাচ্ছে। তোমার দাঁতে কি হলো? আরে আশ্চর্য ঠেকছে না ব্যাপারটা। ভুবন চৌধুরীকে ছাপিয়ে যেতে পারে এটা জেনেও ভুবন চৌধুরী তাকেই নায়ক বানিয়ে তুলছে। নিজের পায়ে নিজে কুড়ুল মারবে না। এরকম গোলমাল ঠেকছে ব্যাপারটা। তুই ভালো বলতে পারবি না? রেতে বিরেতে বড়বাবুর পা টিপতে যাস। কি? কে বলল? নির্জলা মিছে কথা। বড়বাবুই বলেছে। তবে আমি এসব নিয়ে ভাবি না রে। তোর মতো মাগি যে বড়বাবুর পা টিপতে যাবে এতে আর আশ্চর্য কি আছে? ও, খবরটা শুনে গায়ে ফসকা পড়লো বুঝি? তুমি কি ভাবছো তুমি হিরোইন, তাই ভুবন বাবুর মাথার মনে হয়ে শোভা পাচ্ছ, আর আমি সাইড রোলে তাই বুঝি ঝি ক্লাসে? আমার পেছনে লেগে কোনো লাভ নেই গো কিরণ দিদি। অভিনয় আমিও অল্প বিস্তর জানি, আর তোমার খাতিরতে শুধুমাত্র অভিনয়ের জন্যই নয়, অন্য কিছুর জন্যে, সে কথাও সবাই জানে। বুকের ভার আর কোমরের ভাঁজ না থাকলে ভুবনবাবু তোমাকে নিয়ে অতটা বাড়াবাড়ি করতেন? হেনা তোর জিপটা সামনা, নইলে না ওটা টেনে ছিঁড়ে ফেলে দেবো। মৃগাঙ্ক অভিনয় শেখে বড়বাবুর কাছে। প্রতি রাতে তোমার ঘরে কি করতে আসে বলো তো? মালিশ করতে? হেনা তুই বড্ড নোংরা। হ্যাঁ, আমি কিন্তু বড়বাবুকে বলতে বাধ্য হব। ও মা, তুমি বুঝে জানো না বড়বাবুই ওকে প্রতি রাতে ঠেলে তোমার কাছে পাঠান। তোমার ঘরের দরজা অবধি বড়বাবুই ওকে এগিয়ে দেন, তারপর মদের গেলা সাথে সারা রাত পায়চারি করে বেড়ান। সতীশদা বলছিল এ নাকি এক ধরনের যৌন বিকার। কি যে করছো তোমরা দুজনে মিলে? বেচারা গাঁয়ের সরল ছেলে, আর তুমি তোর মায়ের বয়সী গো। একটু আসবো? এছে না গো রেছে। কই গো, এসো 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 আমার নগর এসো, এসো আমার নগর এসো, দেখেছি তোমার লাগি সত্যখানি বাতি, এবার নিভিয়ে দিয়ে বাতি তোমার বুকে মাথা রেখে কাটাবো সারা রাতি, কাটাবো সারা রাতি, এসো আমার নগর এসো।
একটু আসবো? একটু কেন, যতটুকু ইচ্ছে এসো। একটা একটা কথা বলতে এলাম, কথাটা বলেই চলে যাব। সে না হয় ভোর হলেই যেও, কালও তো একটা কথা বলতে এসেছি, বেরোতে বেরোতে সকাল হয়ে গেল। একটা ডায়লগ নিয়ে খুব সমস্যায় পড়েছি, কিভাবে বলবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না, তাই। আরে বাবা, বলছি তো ভেতরে আয়, ডায়লগ, অ্যাকশন সব শিখিয়ে দেবো। তখন আনন্দাতি সজ্জে শ্রীমতীর দেহ অবশ হইয়াছে। তিনি তখন মুহুর্মুহু চুম্বন করিয়াছিলেন। আহা, সেই শ্রীবদনের মাধুরী কি মনোহারিণী! নেত্র নিমীলিত হইয়া আসিতেছে, গণ্ডযুগল পুলকে পূরিত হইতেছে। দর্শন দংশনে অধরে যে ক্ষত হইয়াছিল, যেন তাহাকে শীতল করিবার জন্য পুনঃ পুনঃ ফুৎকার বৃদ্ধি হইতেছে। শ্রীমতীর বক্ষ প্রদেশ নক্ষরাঘাতে পাটল বর্ণের সমঙ্কিত, নেত্রযুগল নিদ্রাবশে কষায়িত, অধরপুটের রক্তিমাভা ধৌত, কেশপাশ শালুলায়িত, মালা পুষ্পবর্জিত, কাঞ্চি ঈষৎ শিথিলিত। তুই জয়দেবের গীত গোবিন্দ। ও, এবার বলো তো খোকা, তোমার কোলে আমি শোবো না আমার কোলে তুমি? না মানে আমি একা 1 মাস ধরে এখন ঠিকই করে উঠতে পারলে না যে কে কার কোলে শোবে। কাল আমি তোমার কোলে শুয়েছিলাম আর তুমি সুন্দর একটা গান শুনিয়েছিলে, আজও তাহলে তাই হোক। নাও, গান গাও। দাঁড়ান, আমাকে একটু দম ফেলতে দিন। আমার বুকে একবার হাত দিয়ে দেখুন। কিছু বুঝতে পারছেন? বাবা, এ তো কেউ দমার দম হাতুড়ি পিচ্ছে বলে মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে এখনই সেটা বন্ধ হয়ে যাবে। জানেন তো কিরণ দিদি? কিরণ দিদি? কেউ যখন থাকবে না তখন আমাকে কিরণ বলবে, আর আপনি নয়, তুমি। রোজ কতগুলো কথা বলবো বলে ভেবে আসি, কিন্তু তোমার কাছে এলেই কিরণ। গুড। আমি নিজেকে আর সামলাতে পারি না, কেমন যেন পাগলের মতো হয়ে যায়। কিন্তু সকাল হলে এবার ওই জরির মুখটা মনে পড়ে যায়। আমি হিরো হতে চাই না, মন চায় মনোহরপুরে ফিরে যাই। এখন তো আর ফেরার পথ নেই বাবু, চারিদিকে নতুন নাটকে পোস্টার পড়ে গেছে, সেখানে তোমার নাম জল করছে। কিছুদিন পরেই আর জরির মুখ মনে পড়বে না, তোমাকে মজাবে আমাদের থিয়েটার আর এই ডাইনি কিরণ শশী। আচ্ছা, তুমি কিরকম পুরুষ মানুষ বলো তো? তোমার কোলে শুয়ে নটি কিরণ শশী গান শুনতে চাইছে, আর তুমি কিনা ভাবছো কোন গ্রাম্য বালিকার কথা। অন্য কেউ হলে ধন্য হয়ে যেত। হ্যাঁ, ধন্য আমি ঠিকই, কিন্তু আমায় আপনি ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, আমার ছেড়ে দিন। এই এই, কে ধরে রেখেছে তোমায়? যাও যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও ঘর থেকে। কোনোদিন আর চৌকাট পেরোবে না। 4 মাস ধরে হাঁ করে তাকিয়ে থেকেছো কেন আমার দিকে? চুমু খেতে গিয়ে নটি অহনার হাত থেকে রক্ত বের করে দিয়েছিলে কেন? মায়ের বুকে প্রেমিকের মতো মুখ ঘষেছিলে কেন? কেন প্রতি রাতে আমার পা দুটো জড়িয়ে ধরে পাগলের মতো চুমু খেতে খেতে চণ্ডীদাসের কাব্য আওড়াও? ও দুটি চরণ শীতল জানিয়া স্মরণ লইল আমি। পারবো না কিরণ, তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। আমার কিরণ, আমার প্রেমিক, আমার ছাড়ো ছাড়ো। দুর্বল চরিত্রের পুরুষদের আমি ঘেন্না করি। কয়েকটা প্রশ্নের উত্তর চাই তোমার কাছে। কি প্রশ্ন কিরণ? প্রথম রাতে ভুবন বাবু তোমাকে এই ঘরে পৌঁছে দিয়েছে? হ্যাঁ। সে রাতে ভুবন বাবু তোমাকে কি বলেছিল? বলেছিলেন
আপনি আমাদের জায়গাগুলো আলাদা করে রিহার্সাল করতে চান, তাই ডাকছেন। শোনো শোনো, তুমি ভেবো না যে আমি একজন অসৎ চরিত্র মেয়ে ছেলে, পুরুষ পেলেই হামলে পড়ি। হ্যাঁ, তোমাকে আমার ভালো লেগেছে, তাই তোমাকে উল্টে পাল্টে দেখতে চেয়েছিলাম। আমার ভীষণ খিদে, আর খিদের সময় সুখাদ্য পেলে আমি তাই চেঁচে চেঁচে খাই। আমি কারো নই, স্বামীকে 4 মাসের সন্তানকে ফেলে একজন পরপুরুষের সঙ্গে ঘর ছেড়েছিলাম। আমি সব পারি। আমি তোমার হিংস্র প্রেমিকা রানী পিঙ্গলা। তোমার কাছে গান শুনতে চাইছি। না, গান করো। হুকুম। রানী পিঙ্গলা তো হুকুম করেই গান শোনে। না, গাও, গান গাও। আপনি আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। এই গাও, গান গাও, গাও। দিয়েছ যদি বারে তবে কেন ফিরে মোরে ডাকো আমার লয়ে খেলো অগারো শেষ করে দাও, শেষ করে দাও ওই রসজাত আমার হৃদয়। একটু ওই ব্যায়ামটা দেখাও না গো। ব্যায়াম দেখবি? উঠে আয়, উঠে আয়, উঠে আয়। আমাদের ভালো করে দেখ, আমার সঙ্গে সঙ্গে কর। হ্যাঁ, একদম। 1 2 3 4। এবার কোমরের ব্যায়ামটা দেখ। হ্যাঁ, এই শোন, সেটা করতে হলো না, শরীরটা ফিট রাখা ভীষণ জরুরি, বুঝলি তো? একদম ঠিক বলেছো সতীশ দা, মানে তোমার মতো ফিটনেস। নতুন নাটকটা টুকরো টুকরো কিছু দৃষ্টি ইতিমধ্যে আমি তোমাদের দিয়েছি। সত্যি কথা বলছি, গোটা নাটকটা আমি এখন পুরোপুরি ভেবে উঠতে পারিনি। অথচ পুজোর আগে নাটকটা নামাতেই হবে, কয়েকপালা বায়না হয়ে আছে। ভাবলি তো মুখে আছে কিরণ সজিব সেই ছবি নয় দেখবে বলে। দাদা সেরকম না, কেন তোমরা তো জানো এই সিজন শেষ হলে নিউ থিয়েটারে বাধা সৃষ্টি হয়ে যাবে তোমাদের কিরণ দিদি। আপাতত বসন্ত এর জন্য তো বটেই, তাছাড়া কিরণও আমাকে তাড়াও দিয়ে যাচ্ছে নিয়মিত। কিন্তু মুশকিল হচ্ছে আমি পুরোটা ভেবে উঠতে পারছি না, বিশেষ করে শেষটা। ছেড়ে ছেড়ে ভাবনা মাথায় আসছে। স্যার, একটা কথা বলবো? বলছি শেষটা কি হবে জানতে না পারলে না খুব অসুবিধা হচ্ছে, মানে অভিনয়টা কিভাবে করব ঠিক বুঝে উঠতে পারছি না, খুব অসহায় লাগছে। অসহায় আমারও লাগছে মৃতান্ত, হয়তো তোমাদের থেকে একটু বেশিই লাগছে। তাহলে কি হবে দাদা? আমার চরিত্রই তো এখনো আসেনি।
পাঠ থাকবে তো? আরে না না, তুমি না থাকলে চলে না যদি। দাদা সব করে আর কথা বলবো। কমেডিয়ানের পাঠ বলতে আর ভালো লাগে কেন? দাদা। আজকের দিনে আমাদের কমেডির দাম দেয় নাকি? এখন একদিকে সিংহার রসের বাড়াবাড়ি, আর অন্যদিকে কথায় কথায় কিস্তির বন্যা। একটা অন্যরকম চরিত্র করতে চাই, তো ক্ষতি নেই। আচ্ছা ঠিক আছে, তোমার ব্যাপারটা আমার মাথায় থাকে। এখন এক কাজ করা যাক, ইতিমধ্যে যে দৃশ্যগুলো আমি তোমাদের দিয়েছি সেগুলো একবার করে দেখে নেওয়া যাক, তারপর মাঝের অংশগুলো লিখে আমি জুড়ে দেবো। আচ্ছা, মুশকিল হচ্ছে শেষটা ঠিকঠাক মাথায় না থাকলে প্লটটা এগিয়ে যাও। আচ্ছা, দৃশ্যগুলো একবার করে দেখে নি। হ্যাঁ, আমি তোমাদের কাহিনীটা একবার মনে করি দিই। কাহিনীটি রাজকন্যা পিঙ্গলাকে নিয়ে। সে অবিবাহিতা, বিলাস ব্যসনে ছলাকলায় অতীব কটু। পিঙ্গলার বিয়ে দিয়ে যেতে পারলেন না রাজা, তার আগেই মারা গেলেন। পিঙ্গলাও তার কোমল দেহ বর্মে আবৃত করে ঘন অরণ্যে শিকার করে বেড়ায়। তার শিকার শুধু বন্য প্রাণী নয়, অনেক পুরুষকেও সে বিদ্ধ করত। কিন্তু সেসব মানুষ শিকারদের খুঁজে পাওয়া যেত না, তাদের শেষ পরিণতির কথা কেউ জানতেও পারত না। রাজার মৃত্যুর পর দেশের অধীশ্বরী হলেন পিঙ্গলা। একদিন মৃগয়ায় গিয়ে ঝর্ণা তীরে আবিষ্কার করলেন এক মৃত প্রায় অচেতন যুবক।